আচ্ছা, শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। আজকে ওই যেটা করানোর ছিল সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স এর কিভাবে আমরা হাইপোথিসিস গুলো ড্র করব, আর হাইপোথিসিস অনুযায়ী ক্যালকুলেশন করে আমরা কিভাবে ইন্টারপ্রিটেশন কনক্লুশনটা করব, সেই জায়গাটা আলোচ্য বিষয় আজকে। আর সেটা করতে গেলে তার আগেও আমাদের আরেকটা জিনিসেরও খুব কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে ডিএফ নিয়ে। ডিএফ নিয়ে কনফিউশন বলাটা ভুল, বাট ডিএফ ব্যাপারটা মিন্স ডিগ্রিজ অফ ফ্রিডমের যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স করার পরে ডিএফ
অনুযায়ী আমরা কি করছি, সেটার লেভেল অফ সিগনিফিকেন্স দেখে ক্রিটিক্যাল ভ্যালু গুলো দেখছি, তারপর সেই ক্রিটিক্যাল ভ্যালু এবং আমাদের অবটেন ভ্যালু দুটোকে কম্পেয়ার করে আমরা কোন হাইপোথিসিসটা প্রুভ হচ্ছে সেটাকে রিমার্কে লিখে সেই অনুযায়ী আমরা ইন্টারপ্রিটেশনটা ড্র করছি। তাহলে এখানে মেন যে জায়গাটা কাজ করছে ইন্টারপ্রিটেশন ড্র করার জন্য, সেটাকে আমরা কিছুটা ক্ষেত্রে বলতে পারি সেটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম। এবার এই ডিগ্রিস অফ ফ্রিডমের কনসেপ্টটা তোরা পাবি হচ্ছে এসকে মঙ্গলের বই যেটা তোদের কাছে রয়েছে তার 139 পেজটা খোল। এসকে মঙ্গলের বইয়ের 139 পেজের একদম এন্ডিং এ দেখ কনসেপ্ট অফ ডিগ্রিস অফ ফ্রিডম রয়েছে, ওটা একটু ওপেন কর, আমি ওখান থেকে পড়াচ্ছি। ওপেন করে একটু আমাকে বলবি। তুলেছি, আচ্ছা। 139 এ একদম এন্ডিং এ রয়েছে কনসেপ্ট অফ ডিগ্রিস অফ ফ্রিডম। বলছে কি, হোয়াট ইজ ডিগ্রিস অফ ফ্রিডম? The number of independent variables is usually called the number of degrees of freedom. তাহলে নাম্বার অফ ডিগ্রিস অফ ফ্রিডম কোনটা? যেগুলো স্ট্যাটিস্টিক্স এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করছে, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে ততগুলো হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম। একটু খেয়াল করে দেখ টি টেস্টের কনসেপ্টটা ভাব। টি টেস্ট হচ্ছে মিন ডিফারেন্স বার করছি, যে দুটো গ্রুপের মিন ডিফারেন্স বার করছি সেই দুটো গ্রুপ ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। তাহলে ভেরিয়েবল কটা হলো? দুটো ভেরিয়েবল হলো। তাহলে দুটো ভেরিয়েবল মানে আমার ডিগ্রিস অফ ফ্রিডম 2 এর কাছাকাছি এরকম ভাবে কনসেপ্টে থাকবে। নরমালি যদি আমরা একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ইউজুয়ালি কল্ড দ্য নাম্বার অফ ডিগ্রিস অফ ফ্রিডম। যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম্বার থাকবে ততটাই হচ্ছে কি ডিগ্রিস অফ ফ্রিডম। The term has been borrowed from coordinate geometry and mechanics where the position of a point or a body is specified by a number of independent variables, that is the coordinates. Each coordinates correspond to 1 degree of freedom of movement. Constraints on the body reduces the number of degrees of freedom. এই কথাগুলো তাহলে মানে কি হলো? বলছে এই যে ডিগ্রিস অফ ফ্রিডম টার্মটা সাধারণত আমরা পেয়েছি হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি এন্ড মেকানিজমের কনসেপ্ট থেকে, যেখানে জিওমেট্রিতে কোঅর্ডিনেট নিয়ে কাজ করা হয়, মানে যেখানে দুটো লাইন অ্যাড হচ্ছে, যে পয়েন্টে অ্যাড হচ্ছে সেটাকে তো আমরা বলি কোঅর্ডিনেট। তো যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে কাজ করছে বা মেকানিক্স এর ক্ষেত্রে কাজ করছে, সেই পয়েন্ট বা সেই স্পেসিফাইড যে নাম্বারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবার যদি আমরা সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের টার্মে ফেলি, যে স্পেসিফাইড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস গুলো রয়েছে, মিন্স যে কোঅর্ডিনেট গুলো রয়েছে, সেই কোঅর্ডিনেট গুলোকে আমরা বলবো ডিএফ। ঠিক আছে? আমরা যেটা রিসার্চের ক্ষেত্রে ইউজ করছি বা স্ট্যাটসে ইউজ করছি সেটা হচ্ছে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সেটাকেই বলছে ডিএফ। আর এই কনসেপ্টটা বেসিক্যালি এসছে জিওমেট্রিক কোঅর্ডিনেটস এর কনসেপ্ট থেকে। কোঅর্ডিনেট বলতে আমরা বুঝি যেখানে দুটো লাইন ইন্টারসেক্ট করে যে পয়েন্টটা তৈরি হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা বলি কি কোঅর্ডিনেট। এবার এক একটা লাইন, ধর যতগুলো লাইন রয়েছে, ঠিক কোথায় কোথায় সেই লাইনগুলো ইন্টারসেক্ট করেছে সেই ততগুলো পয়েন্ট বা কোঅর্ডিনেটটাই হচ্ছে ডিএফ। এবার সেই ডিএফ এর কনসেপ্টটা ওখানেই প্রথম ইউজ হয় জিওমেট্রির ক্ষেত্রে, পরবর্তীকালে এটা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আসে এই ডিএফ এর কনসেপ্টটা। স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে যতগুলো আইভি ততগুলোই হচ্ছে ডিএফ। এবং ডিএফ বলতে আমরা ঠিক কতগুলো আইভি কে ভ্যারি করাতে পারি, ভ্যারি টু মুভ করাতে পারি। ধর দুটো আইভি আছে মানে দুটো ডিএফ কে দুটো আইভি কে আমরা ভ্যারি করিয়ে কিন্তু ফেলতে পারি না। সেই ভ্যারি করানোর ক্ষেত্রে কি কি কনস্ট্রেন্ট কাজ করবে বা কি কি ভাবে আমরা সেই জায়গাটাকে ভ্যারি করাতে পারি তারও একটা কিন্তু রুলস রয়েছে। এবার সেই রুলসটা কি? রুলসটা বলতে বোঝাচ্ছে আরেকটু নিচে 140 পেজের মিডলটাতে রয়েছে, number of degrees of freedom equals to number of observation or variables minus number of constraint or restriction.
ডিএফ আমরা কি করে বার করছি? ডিএফ বার করছি নাম্বার অফ অবজারভেশন অর ভেরিয়েবল মাইনাস নাম্বার অফ কনস্ট্রেন্টস অর রেস্ট্রিকশন। মানে দেখ, খেয়াল করে দেখ, আমরা যখন কাই স্কোয়ার করছি তখন মেনলি দুটো জায়গা থাকে কাই স্কোয়ারের, রো আর কলম। রো এর ক্ষেত্রে যতগুলো রো সেটা মানে নাম্বার অফ রোজ -1, আবার কলম যতগুলো থাকে নাম্বার অফ কলম -1 করি, ঠিক আছে? আবার দেখ, যখন আমরা টি টেস্ট করছি তখন আমরা যে এনটা রাখছি, এনটা হচ্ছে যতগুলো তোর আইভি রয়েছে সেইটা হচ্ছে এন, বা নাম্বার অফ অবজারভেশনটা হচ্ছে এন, মাইনাস কোথাও 2 করছি, কোথাও 1 করছি, এরকম ভাবে করছি। তাহলে কিছু কিছু জায়গায় হচ্ছে 1 মাইনাস করছি, যেটা নাম্বার অফ অবজারভেশন তার থেকে 1 মাইনাস করছি। কিছু কিছু জায়গায় যেটা অবজারভেশন বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে তার থেকে আমরা 2 কে মাইনাস করছি। এইরকম ভাবে কখনো কখনো আমরা 1 মাইনাস করে থাকি, কখনো 2 মাইনাস করে থাকি। এই যে 1 বা 2 টা মাইনাস করছি এটাকেই বলছে নাম্বার অফ কনস্ট্রেন্ট অর রেস্ট্রিকশন। মানে আমাকে কি কি রেস্ট্রিকশন ফলো করতে হবে। আমি স্টার্টিং এই বললাম কি যতগুলো আইভি আছে সবকটাকে আমরা ভ্যারি করতে পারি না। তাহলে ভ্যারি যে করতে পারি না, তাহলে কতগুলোকে ভ্যারি করাতে পারবো না, সেই কনস্ট্রেন্ট বা রেস্ট্রিকশনটা কত, সেই কনস্ট্রেন্ট বা রেস্ট্রিকশনটাকেই মাইনাস করতে হবে। আমি বুঝবো কি করে যে কনস্ট্রেন্ট বা রেস্ট্রিকশন কত হতে পারে? সেটা বোঝার জন্য ঠিক তারপরে একটা এক্সাম্পল দিয়েছে। যে এক্সাম্পলটাতে বলছে, ধর এখানে ধরে নিয়েছে যে 5টা স্কোর আছে, 5টা স্কোর হচ্ছে 12, 10, 7, 6 আর 5। এই 12, 10, 6 আর 5 এর মিন হচ্ছে 8, এবং মিন থেকে আমরা স্কোর মাইনাস মিন করে যে ডিভিয়েশনটা পাচ্ছি সেই ডিভিয়েশনটা হচ্ছে 4, 2, -1, -2 and -3। এই ডিভিয়েশনস গুলোকে যদি সাম করা যায় তাহলে বের হচ্ছে 0। এবারে বলছে যে ধর তোরা 4টে ডিভিয়েশন জানিস, 4টে ডিভিয়েশন মানে হচ্ছে 4, 2, -1, -2, এই 4টে ডিভিয়েশন তোর কাছে জানা। তাহলে অবভিয়াসলি যদি আমাদের 5টার মধ্যে 4টে নাম্বার জানা থাকে তাহলে সেখান থেকে আমরা 6 নাম্বারটা কিন্তু বার করতেই পারি। সেই রকম ভাবে আমাদেরকে মাথায় রাখতে কি হবে যে আলটিমেটাম যে 5 নম্বর নাম্বারটা যেটাই বার করি না কেন, 4 নম্বর 4টে যে নাম্বার ছিল তার সাথে 5টা যে নাম্বার সেটার অ্যাডিশন যেন 0ই হয়, যেহেতু ডিভিয়েশনটা বেরিয়েছে 0। ডিভিয়েশন যদি 2 বেরোতো তাহলে 4টে নাম্বার আমার জানা, 5 নম্বর নাম্বারটাকে আমি যা খুশি ভ্যারি করাতে পারি, বাট ওই 4টে নাম্বার প্লাস 5টা নাম্বার করে যেন আমার ডিভিয়েশনটা 2ই থাকে। এইটা মাথায় রাখতে হবে। ভ্যারিয়েশন আমি করতেই পারি, ভ্যারিয়েশন করার ক্ষেত্রে আমার টোটাল নাম্বারের যেন কোনো পরিবর্তন না হয়। মানে সিম্পল দ্যাট, আমি একটা কোয়েশ্চেনের আনসার লিখলাম, সেই কোয়েশ্চেনের আনসারটা আমি আমার নিজের ভাষায় লিখতে পারি, বইয়ের ভাষা না দিয়ে নিজের ভাষায় লিখতে পারি, কনসেপ্টটা সেম রাখবো, বাট এমন কিছু করবো না যে যেখানে পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জিং এর জায়গাটা টু সাম এক্সটেন্ট আমার একটা দুটো পয়েন্টে চেঞ্জ হতে পারে, তার মানে আমি হুবহু চেঞ্জ করে ফেলতে পারি না নিজের মতন করে। কিছু কিছু রেস্ট্রিকশন বা কনস্ট্রেন্ট থাকে, ডিগ্রিস অফ ফ্রিডমের ক্ষেত্রেও সেটাই বলছে। ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে নাম্বার অফ তোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অবজারভেশন যতগুলো থাকবে, মানে এন, সিম্পল অর্থে এন, মাইনাস তোর যেটা কনস্ট্রেন্ট বা রেস্ট্রিকশন। এবার যদি আমরা 1 মাইনাস করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? একদম সিম্পল, এখানে যে এক্সাম্পলটা রয়েছে সেটাকেই তোরা মাথায় রাখবি। ধর 5টা স্কোর রয়েছে, সেই 5টা স্কোরের মিন একটা কিছু বেরিয়েছে, এখানে বলেছে 8 বেরিয়েছে, এবার স্কোর মাইনাস মিন করে যে ডিভিয়েশনস গুলো বেরিয়েছে সেই ডিভিয়েশন 5টার টোটাল হচ্ছে 0। এবার আমার কাছে 4টে নাম্বার যদি আমি জেনে থাকি তাহলে একটা নাম্বারকে আমি যে কোনো ভাবে ভ্যারি করাতে পারি আমার ইচ্ছা মতো, তবে যাই ভ্যারি করাই না কেন তার টোটালটা যেন 0ই আসে, সেই টোটাল নাম্বারের যেন কোন রকম বা সাম নাম্বারটার যেন কোন রকম চেঞ্জ না হয়। ঠিক আছে, এই একটা এক্সাম্পল যেখানে আমরা 1 মাইনাস করে থাকি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি
যে n-1 নয়, n-2 ও করা যায়। তাহলে যে সমস্ত জায়গায় n-2 করছি সেই সমস্ত জায়গায় কোথায় আমরা n-2 টা তাহলে করছি? ধর যেখানে দুটো মিন এবং দুটো মিনেরই দুটো ডেভিয়েশন বেরোচ্ছে আলাদা আলাদা, সেখানে কিন্তু আমরা সাধারণত n-2 করি, কারণ দুটো ডেভিয়েশন, দুটো রেস্ট্রিকশন আসবে। তাহলে যতগুলো মিন ততগুলো রেস্ট্রিকশন। যেমন অ্যানোভা তোরা করিসনি, অ্যানোভার অঙ্কতে থাকে n-3 ও অনেক সময় থাকে, n-4 থাকে, কারণ যতগুলো আইভি ততগুলো ডিভিয়েশন, ততগুলোই হচ্ছে তোর মাইনাস করতে পারি আমি। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যদি দুটো মিন থাকে, দুটো মিনের দুটো ডিভিয়েশন হচ্ছে, তাহলে এবার এই দুটো মিন অনুযায়ী n হচ্ছে, ধর 10 জন সাবজেক্ট রয়েছে, 10 হচ্ছে অবজারভেশন, তাহলে n হচ্ছে 10, আর দুটো মিন ছিল 5-5 করে দুটো গ্রুপে ভাগ করা ছিল, তাহলে তার যে আলাদা আলাদা তোর ডিভিয়েশন বেরোবে, সেখান থেকে প্রথমটার থেকে আমি 1 মাইনাস করতে পারি, দ্বিতীয়টার থেকেও 1 মাইনাস করতে পারি। তাহলে সেই অনুযায়ী যদি ওভারঅল দেখতে চাই, তাহলে দুটো মিন থেকে 1 + 1 2 মাইনাস করছি আমরা। তাহলে অবজারভেশন যেটা 10 ছিল 10-2 করে আমার হচ্ছে 8। এই সমস্ত ক্ষেত্রে n-2 হয়। তাহলে সিম্পল n-2, আরো এক্সাম্পল আছে n-3 হয়, 4 হয়, 5 হয়, মানে যতগুলো আইভি সেই অনুযায়ী যতগুলো ডিভিয়েশন বেরোবে সেই নাম্বারটাই হচ্ছে আমার রেস্ট্রিকশন, সেটাকেই আমরা মাইনাস করব। আর যেটা হচ্ছে আমার টোটাল নাম্বার অবজারভেশন, সেটা হচ্ছে আমার কাছে n। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে নাম্বার অফ অবজারভেশন মাইনাস নাম্বার অফ রেস্ট্রিকশন। ঠিক আছে? এবারে তোরা দেখ, আমরা যখন টি টেস্ট করেছি, টি টেস্টের ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে এক একটার ক্ষেত্রে একই রকম ভাবে ডিএফ বার করেছি। কেন এক একটার ক্ষেত্রে একই রকম ভাবে ডিএফ বার করেছি? কারণ যেরকম n, যেরকম তার ডিগ্রি কনস্ট্যান্ট, সেরকম ভাবেই কিন্তু আমরা সেই জায়গাটাকে বার করেছি। আবার ধর কাই স্কয়ারের ক্ষেত্রে আমরা কি করেছি, কাই স্কয়ারের ক্ষেত্রে যে ব্যাপারটা করেছি, রো -1 ইনটু কলম -1, সেখানেও দেখ রো একটা অবজারভেশন, কলম আরেকটা অবজারভেশন, তাহলে রো এর অবজারভেশনের যে ডিভিয়েশন কলমের অবজারভেশনের ডিভিয়েশন এক হবে না। তাহলে সেই সূত্র ধরে আমরা রো -1 করেছি, একটা জিনিসকে ভ্যারি করেছি, একটা কনস্ট্যান্টকে, আবার কলম ওয়াইজ কলম -1 করেছি, এরকম করেছি। আবার দেখ, যখন আমরা টি টেস্টের ক্ষেত্রে স্মল ইন্ডিপেন্ডেন্ট আনইকুয়াল টি টেস্ট করেছি, স্মল ইন্ডিপেন্ডেন্ট আনইকুয়াল, খেয়াল করে দেখবি সেখানে ডিএফটা ছিল n1 + n2 - 2। কেন দুটো n1 + n2 হয়েছে? কারণ দুটো অবজারভেশন আলাদা আলাদা, আনইকুয়াল, তো ওই জন্য n1 + n2 - 2 করা হয়েছে ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে। আবার যখন বিষয়টা তোর দাঁড়িয়ে যাচ্ছে ইকুয়াল নাম্বারে, তখন আমরা কি করছি, 2 × n-1 করছি। 2 × n-1 মানেটা কি, যেখানে আমরা করছি কি, নাম্বার অফ অবজারভেশনটা তো দুটো গ্রুপের ক্ষেত্রেই সেম, সেই জন্য আমরা কি করছি, 2 × n, আর দুটোর থেকে অবজারভেশনটা যেহেতু সেম, -1 যেহেতু আগেই 2 × করা রয়েছে, সেই জন্য 2 × n-1 আমরা করছি। এইরকম ভাবে বার করছি, সেটা লার্জ হোক স্মল হোক, সবের ক্ষেত্রে আমরা এই নিয়মটাই ফলো করছি। যখন আনইকুয়াল মানে দুটো অবজারভেশন আলাদা, তখন আমরা n টাকে দুবার ধরছি, n1 এর যতগুলো অবজারভেশন আছে প্লাস n2 যতগুলো অবজারভেশন আছে -2, কারণ দুটো অবজারভেশন থেকে দুটো আমরা রেস্ট্রিকশন পাচ্ছি। আবার যখন ইকুয়াল, তখন আমরা 2 × n-1 করছি। এবার তোরা বলবি ম্যাডাম 2 × n-1 কেন, 2 হওয়ার কথা তো। হ্যাঁ, কিন্তু তার আগে তো আমরা ইকুয়াল নাম্বার, যেহেতু আমরা আলটিমেট আগে কি করেছি, 2 টাকে ইনটু করে রেখে দিয়েছি। বিষয়টা মানে অরে ধরে একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে
যে 2 into n-1 এর কনসেপ্টটাতেই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সিম্পল বিষয় হচ্ছে যতগুলো অবজারভেশন থাকবে সেই নাম্বারটা যদি ডিফারেন্ট অবজারভেশন থাকে ডিফারেন্ট নাম্বার গুলোকে আমরা দুবার অ্যাড করব। এবার যতগুলো অবজারভেশন থাকবে ঠিক ততগুলোর যে গ্রুপিংটা সেই গ্রুপিং এর নাম্বারটা মাইনাস হবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি টেস্টের ক্ষেত্রে দুটো ডেভিয়েশন আসছে, সেই জন্য নাম্বার অফ কনস্ট্যান্ট 2 দিয়ে মাইনাস হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম এর কনসেপ্ট। এবার বল কোথায় সমস্যা হলো বিষয়টাতে। বোঝা গেছে? এবারে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে গেল, এবার হাইপোথিসিস কি করে লিখতে হয় সেটাকে একটু বলে দিচ্ছি। তার জন্য আমরা ওই যেটা রাইট আপটা ছিল সেটাকে একটু শো করে বলি, তাহলে বোঝাতে সুবিধে হবে। এই যে আমাদের প্রবলেম 1 এর যে অঙ্কটা ছিল টি টেস্টের, আমাদেরকে হাইপোথিসিস ড্র করতে গেলে প্রথমে আমি খুব ভালো করে স্পেসিফিক প্রবলেমটা বা থিওরিতে কোয়েশ্চেনটা আমাদেরকে পড়তে হবে, পড়ে তারপরে ওখান থেকে হাইপোথিসিসটাকে ড্র করতে হবে। এবং হাইপোথিসিস ড্র করার ক্ষেত্রে আমাদেরকে কি রয়েছে যে দুটো হাইপোথিসিস আমরা ফর্মুলেট করব। নাল হাইপোথিসিস যেটাকে আমরা বলি হো, ক্যাপিটাল H সাফিক্সে হো, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে H1 অর HA। নাল হাইপোথিসিস মানে আমরা জানি যেখানে ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো ডিফারেন্স পাওয়া যায় না বা কোনো রিলেশনশিপ পাওয়া যায় না, এইরকম বলে যখন আমরা হাইপোথিসিসটাকে স্টেট করি তখন সেটা নাল হাইপোথিসিস। আর যখন আমরা অ্যাজিউম করে নিই যে ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো ডিফারেন্স বা কোনো রিলেশনশিপ আছে বলে স্টেট করি তখন সেই অনুমান বা সেই হাইপোথিসিসটাকে আমরা বলি অল্টারনেটিভ হাইপোথিসিস। আমরা এখানে দুটো অনুমানই করে নিচ্ছি, যে ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো রিলেশনশিপ নেই বা ডিফারেন্স নেই সেটা নাল হাইপোথিসিস, এবং ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো রিলেশনশিপ বা ডিফারেন্স আছে সেটা হচ্ছে কি অল্টারনেটিভ হাইপোথিসিস। এইগুলো স্টেট করব, এইগুলো স্টেট করতে গেলে যে ফরম্যাটটা আমাদেরকে জানতে হয় সেই ফরম্যাটটা হচ্ছে নাল হাইপোথিসিস যখন আমরা লিখছি আমরা কিসের ক্ষেত্রে, একটা হচ্ছে টি টেস্টের ক্ষেত্রে, একটা পাই স্কয়ারের ক্ষেত্রে। তো যখন টি টেস্টের ক্ষেত্রে লিখবো তখন ফরম্যাটটা হচ্ছে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট মিন ডিফারেন্স, কারণ টি টেস্ট মানে হচ্ছে মিন ডিফারেন্স বিটুইন দা, বলে এই জায়গা থেকে আবার আলাদা হয়ে যাবে। কারণ কিসের মধ্যে মিন ডিফারেন্স বার করছি সেটা যতক্ষণ না কোয়েশ্চেন করবো ততক্ষণ কিন্তু আমরা লিখতে পারবো না। বাট নাল হাইপোথিসিসের শুরুতেই হবে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট মিন ডিফারেন্স বিটুইন কার মধ্যে সেটা পড়বো। আর যখন কাই স্কয়ার হবে তখন লিখবো দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। কাই স্কয়ারে তো কোনো মিন ডিফারেন্সের গল্প নেই, কাই স্কয়ারে কি রয়েছে ডিফারেন্সের গল্প, যে সেখানে
অবজার্ভ ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্সের গল্পটা রয়েছে। তো সেই জন্য লেখার ফরম্যাটটা যখন আমরা টি টেস্টের ক্ষেত্রে করব তখন স্টার্টিং করব দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট মিন ডিফারেন্স বলে, আর যখন আমরা কাই স্কোয়ার করব তখন লিখবো দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বলে লিখলাম। এবং নাল হাইপোথিসিসের এন্ডিং এ যে লাইনটা সবসময় আমরা ইউজ করব সেটা হচ্ছে এনি সাচ ডিফারেন্সেস ইজ ডিউ টু চান্স এলোন। আমরা ধরে নিচ্ছি কোনো ডিফারেন্স নেই, কিন্তু যদি কোনো ডিফারেন্স চলে আসে সেটা বাই চান্স এফেক্ট, এই প্রিকশনারি ওয়ার্ড সেন্টেন্সটা দিয়ে আমরা নাল হাইপোথিসিস লেখাটাকে এন্ড করব। হলো অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি করে লিখবো? লিখবো হচ্ছে যে দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট মিন ডিফারেন্স বিটুইন, কারণ অল্টারনেটিভে আমরা স্টেট করছি যে ডিফারেন্স আছে, তাই আমরা লিখছি টি টেস্টের ক্ষেত্রে দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট মিন ডিফারেন্স, আর কাই স্কয়ারের ক্ষেত্রে লিখবো দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট ডিফারেন্স বলে অ্যাকচুয়ালি নাল হাইপোথিসিসে যেটা লিখেছি সেটাই এখানে লিখি। শুধুমাত্র নাল হাইপোথিসিসে লেখাটাকে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট আর অল্টারনেটিভে লেখাটাকে দেয়ার ইজ সিগনিফিকেন্ট। টি টেস্টের ক্ষেত্রে তাতে মিন ডিফারেন্সের টার্মটা থাকবে আর কাই স্কয়ারের ক্ষেত্রে শুধু ডিফারেন্স টার্মটা থাকবে। এবার এই যে পার্টিকুলার এটা শো করছে এই অঙ্কটার স্পেসিফিক প্রবলেম কি ছিল সেটা পড়ে কিভাবে এই জায়গাটা আসছে সেই জায়গাটা এবার আমি বলে দিচ্ছি। স্পেসিফিক প্রবলেমটা একটু খেয়াল কর। বলছে স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে a science teacher wanted to know the relative effectiveness of lecture cum demonstration method over the traditional lecture method. He divided his class into two equal random groups, A and B, and taught group A by lecture cum demonstration method and group B by lecture method. After teaching for 3 months, he demonstrated on achievement tests to both groups. The data collected were as under. Data কিভাবে কালেক্ট হচ্ছে সেটা বলে দিল। তারপরে বলছে from this data what do you conclude about the effectiveness or supremacy of one method of teaching over the other? এই হচ্ছে আমার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটাতে সিম্পল বোঝাই যাচ্ছে যে একজন সায়েন্স টিচার দেখতে চাইছেন যে চিরাচরিত যে লেকচার মেথডে পড়ানো হয় সেই লেকচার মেথডটা না লেকচারের সাথে সাথে যদি ডেমনস্ট্রেট মেথডে একসাথে করে পড়ানো হয় তাহলে কোন মেথডটা এফেক্টিভ হবে। তার জন্য উনি কি করলেন, নাম্বার অফ স্টুডেন্টদেরকে দুটো ইকুয়াল ভাবে ভাগ করলেন। ইকুয়াল ভাগটার মধ্যে নাম্বার অফ স্টুডেন্ট কত রয়েছে 65 করে দুটো গ্রুপে রয়েছে। গ্রুপ এটা হচ্ছে যেখানে লেকচার কাম ডেমনস্ট্রেশন মেথডে 65 জনকে পড়ানো হয়েছে, আর গ্রুপ বিটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল লেকচার মেথড যেখানেও 65 জনকে পড়ানো হয়েছে। সেখান থেকে যে রেজাল্টটা পাওয়া গেছে তার মিন এসডি পাওয়া গেছে গ্রুপ 3 এর ক্ষেত্রে, গ্রুপ এ এর ক্ষেত্রে 43 মিন আর বি এর ক্ষেত্রে 30 মিন, এসডি পাওয়া গেছে 8 গ্রুপ এ এর ক্ষেত্রে আর 7 গ্রুপ বি এর ক্ষেত্রে। এবার বলছে এই যে ডেটাটা পাওয়া গেছে এখান থেকে তুমি কনক্লুড করো the effectiveness or supremacy of one method of teaching over the other method. কোন মেথডটা এফেক্টিভ বা একটা মেথড থেকে আরেকটা মেথড কোনটা বেশি সুপ্রিম সেইটাকে ফাইন্ড আউট করো। এবার এখানেও একটা কথা আমার বলার আছে, এইটা তোরা কি বলতে পারবি এটা টু টেল টেস্ট না ওয়ান টেল টেস্ট? টি টেস্টের ক্ষেত্রে তো এই কনসেপ্টটাও আসে ওয়ান টেল না টু টেল, এটা দেখে কি কেউ বলতে পারবি এটা টু টেল না ওয়ান টেল টেস্ট? একটু চেষ্টা কর। নিচের লাইনটা দিয়ে কিন্তু বলতে পারবো, যেটা কোয়েশ্চেন মার্কে করা আছে সেটা একটু ভালো করে পড়, বলতে পারবি এটা ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট।
যাবি? কনসেপ্টেই হয়তো ভুলে গেছিস ওয়ান টেল টু টেলটা কি। ওয়ান টেল টেস্ট হচ্ছে কোনটা, যেখানে তোর একটা ওয়ান টেল টেস্ট মানে হচ্ছে ডাইরেকশনাল টেস্ট, যেখানে বলেই দিয়ে যদি দিত যে প্রুভ করো যে লেকচার এন্ড ডেমনস্ট্রেশন মেথড ইজ সুপিরিয়র দ্যান ট্র্যাডিশনাল লেকচার মেথড, একটা সুপিরিয়র প্রমাণ করতে বলে তাহলে সেটা টেস্ট বা ডাইরেকশনাল মেথড। আর যদি বলে কোন মেথডটা সুপিরিয়র, লেকচার মেথড না লেকচার কাম ডেমনস্ট্রেশন মেথড, সেটা বার করো, তখন সেটা টু ডাইমেনশনাল টু ডিরেকশনাল টেস্ট। এখানে টু টেল টেস্ট বা টু ডিরেকশনাল টেস্টের ক্ষেত্রে এটা হচ্ছে কেন টু টেল টেস্ট, এখানে তো এফেক্টিভনেস ও সুপ্রিমেসি মেথড অফ টিচিং ওভার দ্য আদার, কোন মেথডটা কার থেকে ভালো সেটা বার করতে বলেছে। কোনটা কিন্তু পার্টিকুলার ওয়েতে বলে দেয়নি যে লেকচার মেথডটাই ভালো প্রমাণ করো বা টিচিং লেকচার কাম ডেমনস্ট্রেশন মেথড সেটা ভালো সেটা প্রুভ করো, এটা কিন্তু বলেনি। সো এটা হচ্ছে টু টেল টেস্ট বা নন ডাইরেকশনাল টেস্ট এটাকে আমরা বলি। ঠিক আছে, বুঝতে পারলি কোনটা টু টেল কোনটা ওয়ান টেল হবে? হ্যাঁ ম্যাম। লাস্ট লাইনটা পড়বি, বুঝে যাবি। এরপরের বক্তব্যটা হচ্ছে এটা টু টেল হলো, বাট হাইপোথিসিসটা লিখবো কি করে। হাইপোথিসিসের লেখাটায় যাই, কি বলেছে? There is no significant mean difference between the effectiveness or supremacy of one method of teaching, that is lecture come demonstration method and traditional method, over the other. Any such differences is due to chance alone. একদম সিম্পল ওয়েতে যেটা আমাকে কোয়েশ্চেন করেছে যে from the data what to conclude about the effectiveness or supremacy of one method of teaching over the other, এটা ঠিক দিয়ে আমি স্টেট করব। কি লিখব? There is no significant mean difference between the effectiveness or supremacy of the method. কি মেথড? মেথডটাকে আমরা বলবো হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব one method of teaching, that is lecture come demonstration method and traditional method over the other. এর মধ্যে যদি কোনো ডিফারেন্স আছে সেটা ডিউ টু চান্স অ্যালোন। এনি সাচ ডিফারেন্সেস ইজ ডিউ টু চান্স অ্যালোন। অল্টারনেটিভে একই জিনিস লিখবো, শুধু কি লিখবো? দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট মিন ডিফারেন্স বিটুইন দ্য এফেক্টিভনেস or supremacy of one method of teaching, that is lecture come demonstration method and traditional lecture method over the other. শুধু any such differences due to chance alone-টা লিখবো না, and there is no কথাটা লিখবো না, বাকি সব কিন্তু সেম থাকবে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো কিভাবে লিখবো? লিখবো হচ্ছে যে পোরশনটাতে আমাদেরকে স্পেসিফিক প্রবলেমের কোয়েশ্চেনটা করেছে সেই কোয়েশ্চেনটা ধরে আমরা ফরম্যাটে ফেলবো হাইপোথিসিসের, এবং কোয়েশ্চেনটাই আমাকে বোঝাবে যে এটা ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট। বুঝতে পারলি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আরো একটা অঙ্ক দেখি। আচ্ছা, এটা তো একই রকম অঙ্ক হয়ে যাচ্ছে, দাঁড়া আরে অন্য ভ্যারিয়েশনে যাই একটু। না, এটাই বলবো, স্পেসিফিক প্রবলেমটা কি বলেছে দেখ। A mathematics teacher divides his class into two random groups. He provides special coaching in computational skill for an hour daily to the experimental group, hoping that such a drill will promote the computational skill of the students of this group. The control group is not provided any such drill. At the end of the season, he demonstrated the achievement test and collect the data as under. বলছে এখানে একজন ম্যাথস টিচার তার ক্লাসকে র্যান্ডামলি দুটো ভাগে ভাগ করেছে, এবং র্যান্ডামলি ভাগ করার পরে
এক্সপেরিমেন্টাল গ্রুপে উনি 48 জনকে রেখেছেন এবং কন্ট্রোল গ্রুপের মধ্যে উনি 45 জনকে রেখেছেন। র্যান্ডামলি উনি দুটো গ্রুপে ভাগ করে দিয়েছেন। এক্সপেরিমেন্টাল গ্রুপকে উনি কি করলেন, প্রত্যেক দিন 1 ঘন্টা করে একটা স্পেশাল কোচিং ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করলেন, যেখানে কোনো কিছু জিনিসকে ম্যাথ কম্পিউট করতে কিরকম স্কিল লাগে সেটা শেখানো হলো। তারা করে যাচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপে। আর কন্ট্রোল গ্রুপে তারা কোনো এরকম কোনো কম্পিউটেশনাল স্কিল রিলেটেড কোনো ড্রিল ওয়ার্ক তাদেরকে প্রোভাইড করা হলো না বা স্পেশাল কোচিং ক্লাস প্রোভাইড করা হলো না। এবার এরা কতটা ম্যাথসে অ্যাচিভ করতে পারলো, কিরকম মার্কস গেইন করতে পারলো, সেটা এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল গ্রুপের মিন বেরিয়েছে 35, কন্ট্রোল গ্রুপের মিন বেরিয়েছে 30, এসডিএ বেরিয়েছে এক্সপেরিমেন্টাল গ্রুপে 4 আর কন্ট্রোল গ্রুপে হচ্ছে 3। তাহলে এখান থেকে কি প্রমাণ হয়, is the gain, that is the difference between being significant enough to indicate that a deal in mathematics promote computational skill? তাহলে এটা কেন ওয়ান টেল টেস্ট? কারণ এখানে বলেছে is the gain, that is difference between mean। আর এই ডিফারেন্স বিটুইন মিন কথাটা থেকে আমাকে যে এটাকে মিন ডিফারেন্স বা টেস্ট করতে হবে সেটা আমার কাছে ক্লিয়ার হলো। বলছে সিগনিফিকেন্ট এনাফ টু ইন্ডিকেট দ্যাট, এটা থেকে কি এটা সিগনিফিকেন্টলি দেখা যাবে যে ড্রিল ইন ম্যাথমেটিক্স প্রমোট কম্পিউটেশনাল স্কিল। তার মানে ড্রিলের একটা এফেক্ট রয়েছে কম্পিউটেশনাল স্কিল, সেটাই বলছে প্রমাণ করতে। এরকম বলছে না যে ড্রিল বা অন্য কোনো মেথডস এর কোনো এফেক্ট পড়ছে কিনা সেই রকম কিছু দেখো বা যারা প্রোভাইড করতে পারলো, মানে কন্ট্রোল গ্রুপ এক্সপেরিমেন্টাল গ্রুপের মধ্যে পার্থক্য দেখো, তা কিন্তু না। এখানে আমাকে কোয়েশ্চেনটাই করছে যে ড্রিলের কোনো ইমপ্যাক্ট, পরিষ্কার কথা, ড্রিলের কোনো ইমপ্যাক্ট ম্যাথসের প্রমোশনের ক্ষেত্রে কাজে লাগে কিনা বা ম্যাথসটাকে আরো ভালো করার ক্ষেত্রে কাজে লাগে কিনা। ঠিক আছে, এইটা থেকে যেহেতু তোকে ড্রিলের উপর গুরুত্ব দিয়েছে তাহলে ডাইরেকশনটা ওয়ান ওয়ে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে ওয়ান ডাইরেকশনাল টেস্ট। এবার এই যে লাস্টের দুটো লাইন রয়েছে এটা ধরে আমরা হাইপোথেসিসটাকে ড্র করার চেষ্টা করব। হাইপোথেসিসটা কি রয়েছে, নাল হাইপোথেসিস, there is no significant mean difference between two groups, দুটো গ্রুপ তো রয়েছে, between experimental and control group, to indicate that a drill in mathematics promote computational skill। that last লাইনটাই কিন্তু তুললো। ঠিক আছে, significant enough to indicate that drill in mathematics promote computational skill। তাহলে কি হবে, লাস্টের লাইনটা ধরে হাইপোথেসিস, there is no significant mean difference between the two groups, experimental and control group, to indicate that a drill in mathematics promote computational skill। লাস্টের লাইনটা সেম, any such differences is due to chance alone। অল্টারনেটিভ হাইপোথেসিসে কি বলছে, there is a significant difference, ঠিক আছে, there is a significant difference between the means of two groups, and that is experimental and control group, to indicate that to a drill in math promote computational skill। ঠিক আছে, এটা হবে তোর অল্টারনেটিভ হাইপোথেসিস। এইরকম ভাবেই কিন্তু হাইপোথেসিসটাকে ড্র করতে হয়। তাহলে কিভাবে ড্র করবো, ফার্স্ট কোয়েশ্চেনটা পড়বো, কোয়েশ্চেনটা পড়ে আগে আইডেন্টিফাই করবো ওয়ান টেল না টু টেল, ফর টি টেস্টের ক্ষেত্রে অনলি, বাকি কাজ করার জন্য করতে লাগবেন না। করার পরে আমাদেরকে কি করতে হবে, যখন আমরা এটা বুঝবো যে এটা ওয়ান টেল না টু টেল, সেটা বোঝার জন্য আমাকে কোয়েশ্চেনের লাস্ট দুটো লাইন পড়তে হচ্ছে, পড়ে সেখান থেকে ওয়ান টেল বা টু টেলটা আমি বুঝে যাচ্ছি। এবং তারপরের বিষয়টা হচ্ছে হাইপোথেসিস ড্র করা। হাইপোথেসিস দু রকম ড্র করবো, একটা নাল হাইপোথেসিস, একটা অল্টারনেটিভ হাইপোথেসিস। নাল হাইপোথেসিসের ক্ষেত্রে আমরা কি লিখবো, there is no significant mean difference বলে বিটুইন দিয়ে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটাকে ঠিক ঠিকভাবে ফরম্যাট করে লিখবো। এবং অল্টারনেটিভ হাইপোথেসিসে কি লিখবো, there is significant mean difference between বলে যে যেগুলো লিখেছিলাম সেই জায়গাটা, আর নাল হাইপোথেসিসে যেটা লিখেছিলাম সেই জায়গাটা কিন্তু আমাদেরকে লিখে দিতে হচ্ছে। এই হচ্ছে হাইপোথেসিস ড্রয়িং এর জায়গা। কোনো কনফিউশন থাকলে বল, বা বুঝলেও বল যে বুঝেছিস বলে। বুঝতে পেরেছি ম্যাম। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে
হাইপোথিসিস লিখতে আর কোনো সমস্যা হবে না। তোরা একটা কাজ করবি, তোরা যে কোনো অঙ্ক একটা টিচার্স বা কাই স্কোয়ার যেগুলো এই আমাদের এই যে রাইট আপটার মধ্যে নেই, সেখান থেকে বা বইয়েরও প্রচুর অঙ্ক করেছিস, সেই কোনো একটা অঙ্ক ধরে তোরা প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবি গ্রুপের মধ্যেই, গ্রুপের বাইরে করিস না, কারণ প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি চেক করতে গিয়ে না, ইন্ডিভিজুয়ালি তো চেক হবেই, কিন্তু হোয়াটসঅ্যাপ খুলে খুলে চেক করতে গিয়ে একটু অসুবিধা হয়ে যায়। তো তোরা গ্রুপেই সেন্ড করবি একটা টি টেস্টের অঙ্ক, একটা কাই স্কোয়ারের অঙ্ক লিখে তার হাইপোথিসিস ড্র করাটা করে কিন্তু পাঠাবি। এবং টি টেস্টের ক্ষেত্রে সেটা 110 টেস্ট বা 210 টেস্ট কিভাবে আইডেন্টিফাই করবি এটা করে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবি। আচ্ছা, এর পরের ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে ইন্টারপ্রিটেশনটা লিখবো। ইন্টারপ্রিটেশনটা লিখতে গেলে আমাকে যেটা করতে হচ্ছে যে ডিগ্রিস অফ ফ্রিডম বার করব। ডিগ্রিস অফ ফ্রিডম এটা যেহেতু আনইকুয়াল স্যাম্পল সাইজ, তাই ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে n1 প্লাস n2 মাইনাস 2 করে ডিগ্রিস অফ ফ্রিডম বেরিয়েছে এবং একটা অবটেন ভ্যালু বেরিয়েছে। এবার এই আমাদের কি করতে হবে, টি টেস্টের টেবিলে যেতে হবে। টি টেস্টের টেবিলে গিয়ে আমাদের যে 91 ডিগ্রিস অফ ফ্রিডমে যাব, গিয়ে যে লেভেলটা দেখার 0.05 না 0.01 যে লেভেলগুলো দেখবো সেই লেভেলে 91 ডিএফ এর ক্রিটিক্যাল ভ্যালু কি আছে আমরা বার করব। যে ক্রিটিক্যাল ভ্যালু গুলো আমরা বার করছি সেটা হচ্ছে অবভিয়াসলি টি টেস্ট করার সময় টি টেস্টের টেবিল, কাই স্কোয়ার করার জন্য কাই স্কোয়ারের টেবিল, বাট ইন্টারপ্রিটেশনের জায়গাটা সেম। দুটোর ক্ষেত্রেই ডিএফ বেরোচ্ছে, দুটোর ক্ষেত্রেই ক্রিটিক্যাল ভ্যালু বেরোচ্ছে। ক্রিটিক্যাল ভ্যালু গুলো যেমন এখানে বেরিয়েছে 0.01 এর ক্ষেত্রে 91 ডিএফ এ 2.63, আর 0.05 এর ক্ষেত্রে 91 ডিএফ এর ক্ষেত্রে 1.99, আর অপশন ভ্যালু বেরিয়েছে মানে আনসার বেরিয়েছে 6.87। আমি তোদেরকে বলেছিলাম যদি অপশন ভ্যালুটা বড় হয়, ক্রিটিক্যাল ভ্যালু গুলো যদি ছোট হয়, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে। নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে যদি অবটেন ভ্যালু বিগার হয়, ক্রিটিক্যাল ভ্যালু যদি স্মলার হয়, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে। নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়া মানে অলটারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়া। এখানেও বলেছিলাম যে কোনো একটা কনসেপ্ট মনে রাখবি যে তোর আনসার যদি বড় হয় আর ক্রিটিক্যাল ভ্যালু যদি ছোট হয়, তাহলে তোর নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাচ্ছে, আর যদি ক্রিটিক্যাল ভ্যালু বড় হয়, তোর আনসার যদি ছোট হয়, তখন সেই ক্ষেত্রে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হচ্ছে। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে যে আনসারটা বেরোবে সেই আনসারটা 0.05 এর ক্ষেত্রে সেখানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়েছে, আবার 0.01 এর ক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়েছে, নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে। এইরকমও দুটো ক্রিটিক্যাল ভ্যালুর ক্ষেত্রে দেখা যায়। তখন দুটোকেই আমাকে কি করতে হবে, ইন্টারপ্রিটেশনে মেনশন করতে হবে। এখানে যেমন তোর দুটোর ক্ষেত্রেই কি হয়েছে, নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে, তাই আমরা এখানে ইন্টারপ্রিটেশনও সেটাই লিখবো। ইন্টারপ্রিটেশনে আমরা কি লিখছি, from the above calculation the obtained value of t test is এত with df 91। তাহলে প্রথমেই আমরা t test বা কাই স্কয়ারের ক্ষেত্রে কি লিখবো, যে আমরা ক্যালকুলেশন করি করে obtain t test আর কাই স্কয়ার কি পেয়েছি এবং তার df সেটা লিখে নিলাম। তারপরে ক্রিটিক্যাল ভ্যালু টি টেস্ট হলে ক্রিটিক্যাল ভ্যালু অফ টি টেস্ট 0.05 এর ক্ষেত্রে কত, 0.01 এর ক্ষেত্রে কত সেটাকে লিখবো। কাই স্কয়ারের ক্ষেত্রেও তাই, যে কাই স্কয়ারের ক্ষেত্রে ডিএফ যত থাকবে সেই অনুযায়ী কাই স্কয়ারের টেবিল থেকে আমাকে দেখে নিতে হবে যে 0.05 বা 0.01 এর যে ক্রিটিক্যাল ভ্যালু গুলো আছে সেগুলো লিখে ফেলবো। লিখে ফেলার পরে এবার আমাকে লিখতে হবে যে obtained value is bigger than the critical value, so here null hypothesis is rejected and alternative hypothesis is accepted। এইটা লিখি, লেখার পরে তোকে লিখতে হবে in other words বলে যেটা তোর অ্যাকসেপ্ট হয়েছে। কি কোনটা অ্যাকসেপ্ট হয়েছে, হয়তো তো নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিসটা, তোকে তখন in other words বলে যেটা অল্টারনেটিভ হাইপোথিসিসে লিখেছিলি সেটাকে লিখে লিখবি অ্যাকসেপ্টেড। মানে দেখ এখানে লিখেই দিয়েছে in other words there is a significant, কেন there is a significant, because না alternative hypothesis accept হয়েছে। There is a significant mean difference between two groups, that is experimental and control group, to indicate that the
drill in mathematics promote computational skills. So it might be interpreted that the drill in mathematics is associated to have significant effect for the promotion of computational skill. ঠিক আছে, নাল হাইপোথিসিস অনুযায়ী যেটা প্রমাণ হচ্ছে সেটা লেখা হলো, এবং যদি অল্টারনেটিভ হাইপোথিসিস যে প্রুফ হয়েছে সেটা হিসেবে লেখা হলো। যদি নাল হাইপোথিসিস হিসেবে প্রুফ হতো তাহলে আমরা লিখতাম দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট mean difference between two groups বলে ওটা লিখতাম, এবং লিখতাম কি so it might be interpreted that the drill has no impact on maths, এরকম ভাবে আমরা লিখে দিতাম। ঠিক আছে, তো আমাদেরকে বেসিক্যালি যে রেজাল্ট টেবিলটা করছি সেই রেজাল্ট টেবিলটাকেই আমাকে ইন্টারপ্রিটেশনে প্রথমে লিখতে হচ্ছে, এবং এন্ডিং করছি আমরা ইন আদার ওয়ার্ডস বলে যে হাইপোথিসিসটা প্রুভ হচ্ছে। সেই হাইপোথিসিসটা যেখানে আমরা হাইপোথিসিস ফর্মুলেট করেছিলাম সেখান থেকে নিয়ে এসে হুবহু লিখবো এবং লিখে দেবো ইট ইজ অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এইরকম ভাবেই টিচার্স এবং কাইস্কোয়ারের ক্ষেত্রে ইন্টারপ্রিটেশনকে দেখতে হবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। তাহলে তোরা কিন্তু এটাও করিস, একটা ইন্টারপ্রিটেশন টিচার্স একটা ইন্টারপ্রিটেশন কাইস্কোয়ারের করে দিস। একটা কাজ কর, সব থেকে বেটার সেটা হচ্ছে এরকম ফুটফুট করে কাজ না করে তোদের যে অঙ্কগুলো তোদের পাঠানো হয়েছে না, লাস্টে বোধহয় কিছু একটা অঙ্ক পাঠালাম, ইয়ারের কোয়েশ্চেন গুলো তোরা সলভ করেছিস। ইয়ারের মধ্যে যার যে ইয়ারটা ভালো লাগবে সেই ইয়ারের থেকে একটা টিচার্স একটা কাইস্কোয়ারের অঙ্ক পুরোটা সলভ করবি। মানে প্রথমে ধর 2023 কোয়েশ্চেন পেপারটা কেউ দিল, সেখানে যখন সে টিচার্সের অঙ্কটা করছিস তখন তোরা প্রথমে হাইপোথিসিস ফর্মুলেশন বলে হাইপোথিসিসটাকে লিখবি, কোয়েশ্চেনটা পড়ে নিয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বলে স্ট্যাটটাকে অ্যানালাইজ করবি, করে দিয়ে রেজাল্ট টেবিল বার করবি, ক্রিটিক্যাল ভ্যালুস গুলো দেখবি, দেখে ইন্টারপ্রিটেশনটা লিখবি। সেম ভাবে কাইস্কোয়ারের করবি। তাহলে একটা তোদের খাতায় আইডিয়াল হয়ে রয়ে গেল টিচার্সের অঙ্ক এলে কিভাবে করতে হবে, কাইস্কোয়ারের অঙ্ক এলে কিভাবে করতে হবে। পুরো থিওরিতে কিভাবে লিখতে হবে, থিওরিতে হাইপোথিসিস ফর্মুলেশনটা থাকবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসটা থাকবে, রেজাল্ট টেবিলটা থাকবে, আর হচ্ছে ইন্টারপ্রিটেশনটা থাকবে। এই ফরম্যাটটা করে যার যেটা মনে হবে যে কোনো ইয়ার ধরে একটা অঙ্ক টিচার্স একটা অঙ্ক কাইস্কোয়ারের ফুল একদম হাইপোথিসিস থেকে ইন্টারপ্রিটেশন অবধি কমপ্লিট করে আমাকে এই গ্রুপে হোয়াটসঅ্যাপ করে দিস। প্রত্যেকে এটা করিস, তাহলে সমস্যাটা বোঝা। এবং আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে বলেছিলাম টিচার্সদের ক্ষেত্রে, যে অঙ্কটাই তোরা টিচার্স টেস্ট করছিস সেটা ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট, এইটা করে আমাকে পাঠিয়ে দিস। এই হচ্ছে তোদের কাজ, বা এই হচ্ছে পড়ার বিষয়টা ছিল আজকে। আমরা তাহলে ডিএফটা পড়ে ফেললাম, কনসেপ্টটা কি, আর এই যেটুকুনি পোর্শন বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। দেখবি এখানে আরেকটা কথাও বলে রাখছি, ইউনিট 1 ইউনিট 2 থেকে যা পড়ালাম সেটাই পড়বি। কিছু জিনিস পড়ায়নি, যেমন হচ্ছে পাওয়ার টেস্ট, পি ভ্যালু, এগুলো পড়ায়নি। যেগুলো পড়ায়নি সেগুলো পড়বি না, সেগুলো পড়ার দরকার। মানে পড়া যায়, পড়ার দরকার নেই বলবো না, আর পড়ার প্রয়োজন পড়বে না, কারণ যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখি এগুলো হয়তো একবার দুবার এসেছে, তো তার অল্টারনেটিভ আমরা অনেক অপশনই পাবো। ভালো করে স্কোর করার জন্য আমাদেরকে এই ব্যাপারটাতে যেতে দরকার, ম্যাক্সিমাম লেভেলে আমাদের স্ট্যাট প্র্যাকটিস করাটা দরকার। সেই জন্য স্ট্যাট প্র্যাকটিসের উপর গুরুত্ব দেন, যেটুকুনি থিওরি হয়েছে এনাফ হয়েছে 59 এর জন্য সেটুকুনি কর, যথেষ্ট। বাকি এক্সট্রা আর কিছু এখান থেকে পড়ার দরকার পড়বে না। আর হোমওয়ার্কটা করে থাকতে ওখানে, এই যে আজকে যেটা বললাম, ঠিক আছে? তাহলে পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম কি করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে তোরা লিস্ট করতে পারিস।